এতটুকু বলে এড়িয়ে গেলেও আবারও একটা প্রশ্ন জাগরণ ঐশীর মনে। ও জানে আন্দালিব আর সার্জিম বেস্ট ফ্রেন্ড। সার্জিম দেশে ফিরবে আর একদিন পরেই। আন্দালিব বলছে নিজের কাছের মানুষদের সাথে নিয়ে সেলিব্রেশন, অথচ নিজের সবচেয়ে কাছের বন্ধুর জন্য একটা দিন ওয়েট করতে পারল না। পরের দিন নৈশি গেল আন্দালিবের দেওয়া রক্ষার্থে। কিছু কিছু ব্যাপারে সর্বদাই সচেতন থাকার চেষ্টা করেও। আন্দালিবের নিমন্ত্রণে তাই ও একা গেল না, সাথে সাব্বিরকেও নিয়ে গেল। সাব্বির তো সেখানে পৌঁছে অবাক। ওদের বাড়িতে সামান্য একটা অনুষ্ঠান হলেও সেখানে আন্দালিবকে কি বলা হয়। আজ এত বড় একটা আয়োজন করলো আন্দালিব, অথচ সার্জিমের জন্য একটা দিন অপেক্ষাও করলো না। আবার সুবিধা মতো না হয় করেছে অনুষ্ঠান। ওকেও তো একবার বলতে পারতো, সেটা না করে সবার অগোচরে নৈশিকে ঠিকই দাওয়াত করেছে। এসব চিন্তায় বোধ হয়ে থাকলো সাব্বির। আন্দালিবও খুব একটা খুশি হয়নি সাব্বিরকে দেখে, সেটা ওর মুখাবয়ব দেখে বুঝে আন্দাজ করতে পারল নৈশি। যদিও নিজেকে খুব দ্রুতই সামলে নিল আন্দালিব। সাব্বিরের পিঠ চাপড়ে বলল, আরে ব্রো, এসে গিয়েছিস তো, ভালোই হলো। সাব্বির অপমানিত বোধ করলো ভীষণ। ওর থমথমে গলার স্বর শুনে অন্তত তেমনটাই মনে হলো। সরি আন্দালিব ভাই, আমি আসলে জানতাম না যে এখানে এত আয়োজন চলছে। নৈশাপু এখানে তোমার কাছে কি একটা দরকারে আসবে, তাই তার সাথে এসেছিলাম। একটা মোর খাবি, এভাবে কেন বলছিস? সার্জিম এমন হট্টগোল মিউজিক একেবারে পছন্দ করে না, তাই ওর সাথে পরে আলাদা সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ভেবেছিলাম সার্জিম ছাড়া তুইও হয়তো এখানে অত ততটা কমফোর্টেবল ফিল করবি না, তাই বলা হয়নি। আমরা কি এখানেই দাঁড়িয়ে কথা বলবো? প্রসঙ্গ বদলাবার জন্য ওদের কথার মধ্যেই প্রশ্নটা করলো নৈশে। আন্দালিবের চটপট উত্তর, একদম না, ভিতরে এসো প্লিজ। সাব্বির, তুইও আয়। অনিচ্ছা সত্ত্বেও সাব্বিরকে যেতে হলো ভেতরে। মূলত নৈশিকে এই পরিবেশে একা রেখে যেতে মন সায় দিচ্ছিল না ওর। নইলে এতক্ষণে কোনো একটা বাহানা দিয়ে ছুটকে পড়তো সাব্বির। আর যাই হোক, অযাচিত মেহমান হয়ে কখনোই থাকতে চায় না ও। সবাই পার্টিটা এনজয় করলো বেশ। তারপর একেবারে শেষ পর্যায়ে খাওয়া দাওয়ার একটু আগে আন্দালিব যে কাজটার করলো সেটার জন্য ওখানে কেউ প্রস্তুত ছিল না একেবারে। নৈশির সামনে গিয়ে এক হাঁটু ভেঙে বসে একটা ডায়মন্ড রিং ধরলো সামনে। সাবলীল স্পষ্ট শব্দে প্রপোজ করলো নৈশিকে। ইয়াহু, মেরি মেয়ে নৈশে। নৈশি ওয়েস্টার্ন কালচারে বেড়ে ওঠা মেয়ে। এই একই দৃশ্য জীবনে বহুবার দেখেছ, তবুও আজ এই পরিবেশে নিজের সাথে এটা হতে দেখে হকচকিয়ে গেল। পাশে থেকে সবার উল্লাস শোনা গেল। কেউ সিটি বাজাচ্ছে, কেউ মৃদু চিৎকার করে বলছে। নৈশি হাত বাড়ালো, তবে সেটা আন্দালিবের গিফট করা আংটিটা পরার জন্য নয়, খুলে রাখা আংটির বক্সটা আবার বন্ধ করে দিতে। নৈশির এই কাজে অবাক হলো সবাই। রুমের মধ্যে চাপা উল্লাস থেমে গিয়ে নীরবতা নেমে এলো। এবার নৈশি কথা বলল, সরি এভরিওয়ান, আই থিঙ্ক এই সুন্দর এনজয়েবল মোমেন্টগুলো আমি কিছুটা হলেও স্পয়েল করেছি। আই অ্যাপোলোজাইজ ফর ইট। অ্যাকচুয়ালি আমাদের পরিচয়টা খুব অল্প সময়ের। আমার জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতেও আমি অনেকটা সময় নিই। সেখানে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। অ্যাগেইন সরি গাইজ, আদালিব ভাই, আই এম সরি। প্লিজ ডোন্ট গেট হার্ট, আই নিড সাম টাইম। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিমিশেই সামলে নেওয়ার অসামান্য দক্ষতা আন্দালিবের রয়েছে। আজও সেটাই করলো। প্রয়োজনে তোমার জন্য অনন্তকাল দিয়ে দিব নৈশি। বুড়ো বয়সে তুমি এসে হ্যাঁ বললো, আমার কোনো আপত্তি নেই। তবে শুধু এতটা নিশ্চয়তা দিয়ে যেও, আমি কি অপেক্ষা করব তোমার জন্য? কখনো তোমার মনে একান্ত জায়গাটুকু আমার স্থান পাওয়ার সম্ভাবনা কি আছে? আপনাকে নিশ্চয়তাও দিচ্ছি না, আবার একেবারে বাদও দিয়ে দিচ্ছি তাও না। সময়ের সাথে সাথে আপনি যদি আমার ভরসা বিশ্বাসের জায়গাটা দখল করতে পারেন তাহলে জবাবটা ইতিবাচক হওয়ার সম্ভাবনাই বেশি, ইনশাআল্লাহ। আর যেহেতু আমি প্রচণ্ড রকমের সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাই তার উপর ছেড়ে দিলাম সবটা। তিনি আমার ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে। ব্যাস, তুমি এতটুকু সিওরিটি যে দিয়েছো সেটাই আমার পরম পাওয়া। তোমার হৃদয়টা আমি একদিন ঠিক জিতে নিব, দেখে নিও। নৈশি আন্দালিবের কথার কোনো প্রত্যুত্তর না করে হাসলো শুধু। অনুষ্ঠানে ওর পরের সময়টুকু কাটলো ভীষণ অস্বস্তিতে।
আশেপাশে সবাই আর চোখে ওর দিকে চেয়ে গসিপ করছে। কয়েকটা মেয়ে অতি আগ্রহী হয়ে যেচে এসে সরাসরি বলে ফেলল, আন্দালিবের মতো সুদর্শন, হ্যান্ডসাম, রোমান্টিক এবং অঢেল টাকা পয়সাওয়ালা ছেলেকে রিজেক্ট করে নৈশি অনেক বড় ভুল করেছে। কেউ কেউ উপচাচক হয়ে পরামর্শ দিল, অন্য অনেক মেয়ে লাইন লাগিয়ে আছে আন্দালিবের অ্যাটেনশন পাওয়ার জন্য। আন্দালিব তাদের দিকে ঝুঁকে পড়ার আগে যেন নৈশি নিচের ভুল শুধরে নেয়। সবার কথা হাসি মুখে হজম করলেও অপ্রস্তুত বোধ করছিল। খাওয়ার পর পরই তাই মাথা ব্যথার বাহানায় সাব্বিরের সাথে বের হয়ে এলো। আন্দালিব ওকে বিদায় দিয়ে নিজের রুমে গিয়ে দরজা লক করল। তারপর দেয়ালে সজোরে ঘুষি মারল কয়েকটা। না, তাড়াহুড়োটা একটু বেশি হয়ে গেছে বোধ হয়। আন্দালিবদের বাসা থেকে বের হয়ে রিক্সা নিল সাব্বির। নৈশি রিক্সায় উঠে বলল, সরি সাব্বির। অদ্ভুত, তুমি সরি কেন বলছো? আমি জানি ওখানে যাওয়ার পর তোমার আত্মসম্মানে লেগেছে খুব। আসলে আমি এত গভীরভাবে ভাবিনি আগে। আমি ভেবেছিলাম ঘরোয়া কোনো অনুষ্ঠান হবে হয়তো। যতই হোক, আন্দালিব ভাইকে আমি খুব অল্প চিনি। সেখানে একা একটা মেয়ে যেতে ভরসা পাচ্ছিলাম না, তাই তোমায় বলেছিলাম। নৈশি আপু, প্লিজ তুমি এইভাবে কৈফিয়ত দিও না। আমি লজ্জা পাচ্ছি এবার। তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি যা করেছো ঠিকই করেছো। আমি ভাবছি আন্দালিব ভাইয়ের কথা। যাওয়ার পর থেকেই আমার মনে প্রশ্ন জেগেছিল, আমাকে কিংবা ভাইয়াকে এড়িয়ে অনুষ্ঠানের আয়োজন কেন করলো সে? সেই উত্তরটাও আমি পেয়ে গেছি। কেন করেছে? প্রশ্ন করলো নৈশি। কিছু না, বাদ দাও। নৈশিকে এতটুকু বলে এড়িয়ে গেলেও সাব্বির মনে মনে বলল, তোমাকে প্রস্তাব দিবে বলেই এরকমটা করলো আন্দালিব ভাই। সে জানে ভাইয়ার সামনে সে জীবনেও এই কাজটা করতে পারতো না, তাই ভাই আসার আগেই এত তড়িঘড়ি করা। সাব্বিরের মেজাজ তেতে উঠল। সবচেয়ে কাছের বন্ধু হয়েও আরেকজনের সঙ্গে এমন জঘন্য খেলায় মেতে ওঠা যায়? আজ যেন নতুন এক আন্দালিবকে আবিষ্কার করলো সাব্বির। সাব্বির যে কিছু একটা এড়িয়ে যেতে চাইছে সেটা বুঝে চুপ হয়ে গেল নৈশি। সাব্বির সেটা খেয়াল করে বলল, ওখানের খাওয়াটা তেমন জমেনি, বাইরে কিছু খেতে ইচ্ছে করছে। এই মোড়ের সামনেই নতুন একটা আইসক্রিম পার্লার হয়েছে, যাবেন নৈশাপু? আমিও খেতে পারিনি তেমন। সবাই কেমন করে যেন তাকাচ্ছিল। চলো তাহলে আজকে ডিনারটা আমরা বাইরেই করি, তারপর না হয় আইসক্রিম খাবো। সাব্বির বলল। ওকে, ডান। নৈশিও হেসে ফেলল, কিন্তু মস্তিষ্ক আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে শুধু একটা প্রশ্নের উত্তর। কি এমন কারণ হতে পারে যার জন্য আন্দালিব সাব্বির আর সারজিমকে এড়িয়ে এই অনুষ্ঠানের আয়োজন করলো? সকালে সার্জিম যখন থাইল্যান্ড থেকে রওনা দিয়েছিল তখন চমৎকার রৌদ্রোজ্জ্বল একটি দিন ছিল। অথচ এখন ছোট বড় মেঘের আনাগোনা, যে কোনো সময় বৃষ্টি নামবে বলে অবস্থা। এই নভেম্বর রেইন নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই, কিন্তু সার্জিমের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওর কাছে বৃষ্টি মানেই ভালো লাগা, সেটা বছরের যে কোনো সময় হোক না কেন। সার্জিমকে বের হতে দেখে সাব্বির ডাক দিল, এই যে ভাইয়া, আমি এদিকে। সার্জিম এগিয়ে এলো। অন্তরঙ্গ আলিঙ্গন হলো দুই ভাইয়ের মধ্যে। সার্জিম প্রথমে সাব্বিরের ফোন থেকে মায়ের সাথে কথা বলল, তারপর দুই ভাই রওনা দিল বাসার উদ্দেশ্যে। সার্জিম গাড়িতে উঠে প্রশ্ন করল, আন্দালিবের কি খবর? ভালো আছে? আছে বোধহয় ভালোই। সেদিনের পর থেকে আমি আর তেমন কথা বলছি না তার সাথে। এটা কিন্তু ঠিক করিস নে। তুমি কথা বলছো ভাইয়া? নৈশি আপুর প্রতি তোমার অনুভূতির কথা জেনেও সে এমন একটা কাজ করলো, তারপরেও তুমি কিছু বলবে না? সার্জিম জবাব না দিয়ে হাসলো শুধু। সাব্বিরের মাঝে মাঝে এই জন্যই ভাইয়ের ওপর রাগ হয়। এমনিতে সার্জিম প্রচণ্ড স্ট্রেইট, গম্ভীর এবং কখনো অন্যায়ের সমর্থন করে না, কিন্তু কিছু কিছু ব্যাপারে ওর আচরণ এতই নিষ্পৃহ যে সেটা মেনে নেওয়া যায় না। আন্দালিবের ব্যাপারে আর তেমন কথা হলো না দুজনের। ওদের বাসায় পৌঁছতে রাত হলো বেশ। অসময়ে বৃষ্টিতে ভেজায় নৈশির শরীরটা একটু খারাপ করেছিল, তাই ও রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিল আগে ভাগে। সবাই ঘুমটা আসি আসি করছে, এর মধ্যেই কলিং বেলের শব্দ শুনে তন্দ্রা ছুটে গেল ওর। এর খানিকক্ষণ পরেই আফরোজা বেগম আর সাব্বিরের কথার শব্দ পাওয়া গেল। আরও যে কণ্ঠস্বরটি শোনা গেল সেটি এর আগে শুধু একদিন কয়েক মিনিটের জন্য শুনলেও আজ তা চিনতে অসুবিধা হলো না ওর।
নৈশি কেমন একটা মোহগ্রস্ত হয়ে এগিয়ে গেল বসার ঘরের দিকে, কিন্তু ঘরের মধ্যে পা রেখে মনে হলো এখন না আসলেও হতো। সার্জিমের সাথে ওর প্রথম সাক্ষাৎ হলো খুবই সাধারণ। সার্জিমই কথা বলল প্রথম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ঐশী? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? সবসময় চটপটে স্বরে জবাব দেওয়া নৈশি টের পেল আজ এই কথাটুকু বলতেই কোথাও একটা আড়ষ্টতা জেগে বসেছে জীবের ডগায়। সার্জিমের উত্তর সাবলীল, মনেই হলো না যে এই প্রথম নৈশির সাথে কথা বলছে ও। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি অসুস্থ? তোমাকে ক্লান্ত লাগছে খুব, চোখ লাল দেখাচ্ছে। নৈশি কি বলবে বুঝে পেল না কথার। মাত্র মিনিট খানেকের দেখায় লোকটা বুঝে গেল যে নৈশি অসুস্থ। আফরোজা বেগম জবাব দিলেন এবার। এত করে বারণ করলাম তারপরেও বৃষ্টিতে ভিজলো। এই মেয়ের যত অদ্ভুত কথা। দেশে আসার পর প্রথম বৃষ্টির পানি নাকি গায়ে লাগাতে হয়, এখন বোঝো মজা, জ্বর উঠেছে। সার্জিম মায়ের কথায় অল্প হেসে আবারও নৈশির দিকে তাকালো। বসুন ঐশী। আফরোজা বেগম তাড়া দিলেন। এখন আর বসতে হবে না, তার চেয়ে বরং ও শুয়ে পড়ুক। আর তোরা এত দূর জার্নি করে এসেছিস, এখন গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। রাত তো কম হলো না, সকালে কথা হবে আবার। নৈশি চলে গেল। রাতে জ্বর বাড়লো খুব। শরীরে প্রচুর উত্তাপ নিয়ে নৈশি টের পেল ওর রুমের লাইট জ্বেলেছে কেউ। তার একটু পরে একটা শীতল হাতের স্পর্শ পেল কপালে। সে স্পর্শটুকু খুব ভালো লাগলো নৈশির। অনেক আগে যখন মা বেঁচে ছিল তখন জ্বর এলে ঠিক এইভাবেই রাতে রুমে এসে চেক করে যেত সে। অদ্ভুতভাবে মায়ের শরীরের সেই চেনা পরিচিত ঘ্রাণটা নাকে এসে লাগছিল। হাতটা কপালের ওপর থেকে সরে গেল কয়েক সেকেন্ড পরে। কিছুক্ষণ পরে কপালে ভিজা কাপড়ের স্পর্শ পেল। আজ থেকে 5 বছর আগে মা যখন মারা গেল তারপর থেকে মায়ের সবটুকু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল বাবা। তারপর জীবন যুদ্ধে হার মেনে মাস 6 আগে বাবাও যখন পরপারে পাড়ি জমালেন তখন নৈশির মনে হয়েছিল যত্ন নেওয়ার আর বুঝি কেউ রইল না। আজ আফরোজা বেগমের এই আদর মেশানো যত্নটুকু পেয়ে নৈশির সেই ভুল ধারণা ভাঙল। আরাম পেয়ে চক্ষু মুদে রইল। তারপর কখন জানি ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভেঙে নৈশি দেখল গতকালের সেই বৃষ্টি মেঘ আজ একেবারে ভ্যানিশ। চমৎকার ঝলমলে রোদ জানলা গলে বিছানায় এসে পড়েছে। জ্বর নেই গায়ে একদম, শরীরটাও ঝরঝরে লাগছে বেশ। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা হয়েছে অনেক। বসার ঘর থেকে কথার শব্দ পাওয়া যাচ্ছে। নৈশি ফ্রেশ হয়ে সেদিকে এগিয়ে গেল। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আন্দালিবের কথা। নৈশি এগিয়ে গিয়ে দেখলো বসার ঘরে সার্জিম, আন্দালিব আর আফরোজা বেগম কথা বলছেন। নৈশিকে দেখে আফরোজা বেগম উঠে গিয়ে কপালে হাত রাখলেন, তারপর হাফ ছেড়ে বললেন, না, এখন আর জ্বর নেই, খিদে পেয়েছে নিশ্চয়ই, আয় নাস্তা করবি। নৈশি প্রশ্ন করল, তোমরা? আমরা আরো আগেই খেয়েছি, তুই রাতে ঘুমাতে পারিসনি বলে তোকে আর সকাল সকাল ডাকিনি। আন্দালিব থেকে গেল এবং দুপুরে সবার খাওয়া দাওয়া একসাথেই হলো। বিকেলে সবাইকে সাথে নিয়ে লাগেজ খুলতে বসলো সার্জিম। পরিবারের লোকজনদের জন্য কিছু কেনাকাটা করেছিল ওখান থেকে, সেগুলো একে একে বের করলো। একটা বেশ বড়সড় প্যাকেট বের করে সার্জিম প্রশ্ন করলো, যদি কই মা, সকাল থেকে দেখলাম না যে। আমিও তো সেটাই ভাবছি, সার্জিম ভাই কবে ফিরবে। জিজ্ঞাসা করতে করতে তো এতদিন মাথা খেয়ে ফেলছিল। থাইল্যান্ড যাওয়ার আগে তোর হাতের সবচেয়ে বড় লিস্টটা তো সেই ধরালো, অথচ এখন কিনা কোনো খবর নেই। সার্জিম সাব্বিরকে বলল। সাব্বির, যা তো জ্যোতিকে গিয়ে ডেকে নিয়ে আয়। সাব্বির ইতস্তত করে বলল, আমি ওর কথার ভঙ্গিতেই সন্দেহ প্রবল হলো সার্জিমের। সত্যি করে বলতো, তুই আবার কোনো ঝামেলা করিস না তোর সাথে? জ্যোতি সকাল থেকে একবার আসেনি কেন? দুনিয়ার সব মানুষের সাথে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে মিথ্যা বলতে পারলেও ভাইয়ের সামনে এসে কেমন যেন মিলিয়ে যায় সাব্বির। তীক্ষ্ণ ওই চোখের দিকে তাকালেই কেমন পেটের মধ্যে গুড়গুড় করে। সাব্বিরের আমতা আমতা করে দেখে নৈশি বলল, তার চেয়ে আমি গিয়ে ডেকে নিয়ে আসি ওকে। জ্যোতিদের বাসা পাশেই।
তাই ডাকতে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো নৈশি। তবে এলো ও একা, সাথে জ্যোতি নেই। জ্যোতির শরীরটা নাকি সকাল থেকেই খারাপ করেছে, তাই এখনো আসবে না। সার্জিম বলল, ওর গিফটটা তাহলে আমার কাছেই থাক, রাতে চাচার সাথে দেখা করতে যাব, তখন নয় গিয়ে দিয়ে আসবো। একে একে সবার জন্য গিফট বের হতে লাগলো। সাব্বিরের জন্য লেটেস্ট ডিজাইনের ঘড়ি, আফরোজা বেগমের চায়না মাছ, আর আন্দালিবের জন্য দামি পারফিউম। তারপরে বের হলো রঙিন কাগজে মোড়ানো চারকোনা একটা বাক্স। সার্জিম সেটা নৈশির দিকে এগিয়ে দিয়ে বলল, নৈশি, এটা তোমার জন্য। নৈশি হাত বাড়িয়ে গিফটটা নিল। আন্দালিব বলল, নৈশি, আমরা কি তোমার গিফটটা দেখতে পারি? নৈশি হেসে সবার সামনেই বক্সটা খুলল। প্রথমে পাওয়া গেল কতগুলো চকলেটস, তারপর সমসাময়িক একজন বিখ্যাত আমেরিকান লেখকের দুটো বই, সাথে ছোট্ট একটা লাইট। সেটা বইয়ের সাথে অ্যাটাচ করে চাইলে অন্ধকারে শুয়ে কিংবা বসে বই পড়া যাবে। নৈশিকে সবচেয়ে অবাক করলো বই দুটো। বছরখানেক আগেই প্রকাশিত হয়েছে বই দুটো, আজকাল নেবে করে নেওয়া হয়ে উঠছিল না নৈশির। সে বই ওকে সার্জিম দিয়েছে। বইয়ের ওপরে নৈশির আলতো করে হাত বোলানো দেখেই বোঝা গেল উপহার পেয়ে সে সন্তুষ্ট। সবকিছু আবার বক্সে গুছিয়ে রেখে সার্জিমকে উদ্দেশ্য করে নৈশি বলল, থ্যাঙ্কস। প্রতি উত্তরে সার্জিম সামান্য হাসল। আন্দালিবের তীক্ষ্ণ দৃষ্টি তখন ওদের দুজনের ওপরে। সেদিনটা ভালোই কাটলো। পরের দিন থেকে সার্জিম আবার ব্যস্ত হয়ে গেল অফিস নিয়ে। সকালে নাস্তা করে বের হয়ে যায় ও, ফিরতে রাত হয়ে যায় বেশ। সার্জিমের অনুপস্থিতিতে আন্দালিব আসতো কয়েকদিন পর পরই। সার্জিম ফেরার পর সেটা অনেকটা কমে এলো। আন্দালিবের সাথে নৈশির আবার দেখা হলো গুনে গুনে 15 দিন পরে। কিছু বেকিং আইটেম কিনতে পাশের একটা সুপার শপে গিয়েছিল নৈশি। ওখান থেকে বের হতেই দেখলো আন্দালিব গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এতদিন আন্দালিব বুঝে গেছে নৈশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না, তাই সরাসরি প্রশ্ন করলো, আমাকে দেওয়ার জন্য তোমার কিছুক্ষণ সময় হবে নৈশি? আসলে আমার কয়েকটা ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে চায়। হঠাৎ আপনার ফ্রেন্ডরা আমার সাথে কেন দেখা করতে চাইবে? আমাদের মধ্যে নিশ্চয়ই বিশেষ কোনো সম্পর্ক নেই যার জন্য স্পেশালি তাদের সাথে দেখা করতে হবে আমার। দেখো নৈশি, তোমার জন্য হয়তো আমি স্পেশাল কেউ না, কিন্তু আমার জন্য তুমি খুব স্পেশাল। ওরা সেদিন পার্টিতে ছিল না, তাই তোমাকে দেখিনি। শুনেছে যে আমি কাউকে প্রপোজ করেছি, তারপর থেকেই চাইছে দেখা করতে। দ্যাটস ইট। তোমার আপত্তি থাকলে অবশ্য আমি জোর করব না। নৈশি ভাবলো কয়েক সেকেন্ড, তারপর বলল, চলুন। নৈশি ভেবেছিল ওখানে কতগুলো মানুষের মধ্যে অস্বস্তিতে গাঢ় হয়ে বসে থাকতে হবে ওর, কিন্তু সবাই ওর সাথে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কথা বলল। একটা মেয়ে আর একটা মেয়ের চোখের ভাষা বোঝে সহজেই। দু একটা মেয়ে যে নৈশিকে ঈর্ষার চোখে দেখছিল সেটা বোধগম্য হয়ে গেল নৈশির। আন্দালিব অবশ্য আর কারো দিকে ফিরেও তাকালো না। ওর পুরোটা সময় শুধু নৈশিকেই অ্যাটেনশন দিল। কথায় কথায় কয়েকজন নৈশির ডিসিশন জানতে চাইলো আন্দালিবকে বিয়ের ব্যাপারে। নৈশি জানালো ও এখনও সিদ্ধান্তে আসতে পারেনি। কলেজ গেট থেকে বের হয়ে রিক্সা ডাকতে গেল জ্যোতি, কিন্তু ফাহিমা ওকে থামিয়ে দিল। অপোজিটে ফুচকার স্টলটা দেখিয়ে বলল, জ্যোতি, অনেকদিন হয়েছে ফুচকা খাই না, চল না আজ যাই। আমার ইচ্ছে করছে না, তুই যেতে হলে যা। আমি বিল দেব, তবু চল প্লিজ। জ্যোতির গলার স্বর চড়ল এবার। কেন ঘ্যান ঘ্যান করছিস? বললাম তো আমার ইচ্ছে করছে না। হঠাৎ জ্যোতির এমন আচরণে থম মেরে গেল ফাহিমা। জ্যোতি পরক্ষণে সামলে নিল নিজেকে। সরি, এভাবে বলতে চাইনি আমি। ধুর, বাদ দে। হেসে উড়িয়ে দিল ফাহিমা। ও জানে জ্যোতি সত্যিই এমন নয়, হয়তো কোনো ব্যাপারে নিয়ে ডিস্টার্ব বলেই কিছুদিন যাবৎ এমন মনমরা হয়ে আছে। জ্যোতি আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগেই ওর হাতে হ্যাচকা টান পড়ল। ফাহিমা আর জ্যোতি দুজনেই চমকালো। সাব্বির জ্যোতির হাত ধরে টানাটানি শুরু করেছে ততক্ষণে। এই জ্যোতি, জলদি গাড়িতে ওঠ। জ্যোতি প্রথমে চমকে গেল, এবার রাগ হলো ওর। আশ্চর্য, এমন টানা হেঁচড়া করছো কেন? তোর সাথে কথা আছে আমার, গাড়িতে ওঠ এক্ষুনি। বললেই তো হলো। এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামাবাড়ির আবদার নয়,
চাচার ছেলের আবদার, তোকে যা বলছি তাই কর। অসম্ভব, আমি তোমার সাথে যাব না। জ্যোতি, মেজাজ গরম করিস না, গাড়িতে উঠে জলদি। সাব্বির ভাই, আমার কলেজে ছুটি হয়ে গেছে, সময় মতো বাসায় না গেলে আমার টেনশন করবে। এই যে ফাহিমা আছে তো, ও তোর বাসায় বলে দিবে যে এক্সট্রা ক্লাস করার জন্য তোর দেরি হবে যেতে। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। মানে? মানে ফাহিমা আর আমি একই কলেজে একই ক্লাসে পড়ি। ফাহিমা কলেজ শেষে বাসায় চলে যাবে, আর আমি এক্সট্রা ক্লাসের জন্য থেকে যাব। বলি, স্যার কি আমার বয়ফ্রেন্ড লাগে যে এক্সট্রা ক্লাস করাবে? জ্যোতির কথা শুনে ফাহিমা ফি করে হেসে দিল। সাব্বির মাথা চুলকাচ্ছে। সত্যি তো, তাহলে কি করা যায়? ফাহিমা বলল। তোমার মাথায় তো দেখি বুদ্ধিতে ঠাসা। সাব্বির বলল। ফাহিমা চলে যাওয়ার পর জ্যোতি জিজ্ঞেস করল, কার গাড়ি নিয়ে এসেছো? সাব্বির আঙুল দিয়ে চুল ব্যাক ব্রাশ করে বলল, ফ্রেন্ডের। ফ্রেন্ডের গাড়িটা এত ভাব নিয়ে বলার কি আছে? নিজে তো মরদ নেই একটা বাইক কেনারও। জ্যোতি, আবারও মেজাজ খারাপ করে দিচ্ছিস, জলদি গাড়িতে ওঠ। জ্যোতি থমথমে মুখে গাড়িতে গিয়ে উঠে বসল। সাব্বিরও গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসা ও ফ্রেন্ডকে বলল, নাবিল, জলদি গাড়ি স্টার্ট দে। কাছাকাছি নিরিবিলি কোনো জায়গায় নিয়ে গাড়ি পার্ক করবি, তারপর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। বন্ধুটি হেসে বলল। এতক্ষণে সাব্বিরের মন শান্ত হয়েছে। সেদিন জ্যোতির সাথে রুড বিহেভ করার পর যখন সাব্বিরের মাথা ঠান্ডা হলো, তখনই ও বুঝতে পেরেছিল অনেক বড় ভুল হয়ে গেছে। সেই ভুল শুধরে নিতে কত সুযোগ যে খুঁজেছে জ্যোতির সাথে কথা বলার, কিন্তু একা বুঝিয়ে শুনে ওকে সরি বলার মতো অনুকূল পরিবেশ পাচ্ছিল না কোথাও। নিজেদের বাসায় বসে তো এইসব কথা বলা অসম্ভব। জ্যোতিদের বাসায় গেলে ওর মা সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে থাকে সারাক্ষণ। একা কথা বলার প্রশ্নই আসে না। রাস্তাঘাটে লোকজনের মধ্যেও সেভাবে ফ্রি মাইন্ডে কথা বলা যায় না। অনেক ভেবেচিন্তে অগত্যা এর চেয়ে ভালো উপায় পেল না সাব্বির। গাড়ি একপাশে পার্ক করে ওর বন্ধুটি সরে গেল। এতক্ষণ একটা কথাও বলেনি জ্যোতি, চুপচাপ বসেছিল। এবার মুখে কথার তুবড়ি ছুটল ওর। এবার বলো, কেন নিয়ে এসেছো আমাকে এভাবে? তুই এখন আর আমাদের বাসায় আসিস না কেন? সরাসরি প্রশ্ন সাব্বিরের। কেন যাব? তোমাদের মতো ভালো মানুষের বাসায় আমার মতো নষ্ট মেয়ে গেলে সেই বাসা অপবিত্র হয়ে যাবে না? আমি তো খারাপ মেয়ে, টাকা পয়সাওয়ালা বিসিএস ক্যাডার ছেলে দেখে প্রেম করেছি, তাকে চুমু খেয়েছি, তার সাথে শুয়েওছি। কিছুদিন অপেক্ষা করো, তারপর শুনতে পারবে তার বাচ্চা আমার পেটে। সাব্বির ওর মুখ চেপে ধরল। অসভ্য মেয়ে, আর একটা কথা বললে আমি তোর গলা টিপে ধরব। জ্যোতি মুখ থেকে হাত সরিয়ে বলল, হো, আমি বললাম বলে এখন অসভ্য হয়ে গেলাম, অথচ এই কথাগুলোই সেই দিন বলা হয়েছিল আমাকে। সাব্বির আমতা আমতা করে বলল, সেই জন্য সরি, সেদিন মাথায় রাগ উঠে গিয়েছিল। তুই তো জানিসই আমার নেচার কেমন। রেগে গেলে উচিত অনুচিত বোধ থাকে না, যা খুশি তাই বলে ফেলি। কিন্তু তাই বলে তুই এমন রেগে থাকবি? তুই তো জানিস সেই সব কথা আমি সিরিয়াসলি বলি না। এ নাকি আমাকে বুঝিস তুই? সাব্বির ভাই, গত 2 বছর ধরে তোমার সাথে আমার রিলেশন চলছে। এই 2 বছরে একটা দিন তুমি আমার সাথে ভালো করে কথা বলেছো? সারাক্ষণ রাগারাগি উল্টোপাল্টা আচরণ করেছো। ডাইনি, পেতনি, ভূত, বলদ, গাধি, এমন কোনো বিশ্লেষণ নেই যা তুমি আমাকে দাওনি। তারপরেও আমি কখনো তোমার উপরে রাগ করিনি, কারণ আমি জানি তুমি এমনই। কিন্তু তাই বলে তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোমার কথাগুলো শুনে নিজের প্রতি ঘেন্না হচ্ছিল সেদিন। এর চেয়ে যদি আমাকে ডেকে কয়েকটা চর থাপ্পড় দিতে, তাও ভালো ছিল। হয়েছে, থাম এবার। বললাম তো সরি, তুইও তো আমাকে কত কিছু বলিস। বেকার, অকর্মা, অলস, তাই বলে আমি কি তার জন্য তোকে কিছু বলেছি? কিন্তু আমার সামনে তুই অন্য ছেলেদের প্রশংসা করলে আমার একদম সহ্য হয় না। সেই জন্যই তো তখন মেজাজটা তেতে গিয়েছিল।
পড়াশুনো শেষ করে মাসের পর মাস ঘরে বসে আছো, তাই তোমাকে জেলাস ফিল করানোর জন্য কথাগুলো বলেছিলাম সেই দিন। তবু যদি নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সচেতন হও। কাজের কাজ তো কিছুই হলো না, উল্টো আমার কথাগুলো নোংরা কথা শুনতে হলো। আচ্ছা যা, এই লাস্ট, আর কখনো তোর সাথে রাগারাগি করব না। ব্যাস, মিটমাট হয়ে গেল, অনেক সময় চলে গেছে। এখন তাহলে যাওয়া যাক, আর কাল থেকে আবার আগের মতো বাসায় আসবি। সাব্বির গাড়ি থেকে নেমে গেল ওর বন্ধুকে ডাকতে। জ্যোতি হেসে ফেলল। ও জানে সাব্বিরের এই স্বভাব বদলাবার নয়। এখন নরম সুরে কথা বলছে, কিন্তু আজকের রাতটা পোহালে কাল সকালে আবার আগের সাব্বির হয়ে যাবে ও। তবুও সাব্বিরকে জ্যোতি ভালো লাগে। সাব্বিরের দোষ কোন সবটা নিয়েই ভালো লাগে। এই যে পাশাপাশি নির্জনে বসে এতক্ষণ কথা বললো ওরা। সাব্বির চাইলেই পারতো একবার হাতটা শক্ত করে ধরতে কিংবা একটা চুমু খেতে, কিন্তু সাব্বির সেটা করবে না। জ্যোতি জানে যদি কখনো বৈধভাবে সাব্বিরের স্ত্রী হিসেবে অস্বীকৃতি পায়, তাহলেই কেবল সাব্বিরের আদর মাখা স্পর্শগুলো পাবে, নইলে কখনো নয়। সাব্বিরের এই সংযম ধৈর্য জ্যোতিকে আরো বেশি টেনে নিয়ে যায় ওর দিকে। দুজনের বোঝাপড়া হওয়ার পরে সাব্বিরদের বাসায় জ্যোতির আনাগোনা বাড়তে লাগলো। জ্যোতির হঠাৎ করে বাসায় আসা বন্ধ হওয়ার এতদিন পরে আবার ঘন ঘন যাতায়াত আর সাব্বিরের সাময়িক সময়ের জন্য তৈরি হওয়া খিটখিচড়ে মেজাজ আবার ঠিক হয়ে যাওয়া, সব মিলিয়ে নৈশি মনে মনে অনেক কিছুই আন্দাজ করে ফেলল। নিজের আন্দাজ ঠিক কিনা সেটা পরখ করে নেওয়ার জন্য তককে ছিল। কয়েকদিন পরে সাব্বিরকে একা পেয়ে সত্য উদ্ঘাটনে নেমে গেল নৈশি। কোনো রকম গৌরচন্দ্রিকা নয়, সরাসরি প্রশ্ন করলো নৈশি সাব্বিরকে। জ্যোতির সাথে তোমার কতদিনের রিলেশন? সাব্বির সাথে হাঁটতে হাঁটতে মোবাইল স্ক্রোল করছিল। নৈশির মুখ থেকে হঠাৎ এমন প্রশ্ন শুনে ওর হাত ফসকে ফোনটা পড়েই যাচ্ছিল প্রায়। সাব্বিরের বুক ধরফর করে উঠল। হঠাৎ করে তেষ্টা পেল খুব। শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজতেই মনে সাইক্লোন বোঝাচ্ছে। সেই প্রশ্নটাই আবার করলো নিজেকে। নৈশি আপু এই ব্যাপারে কিভাবে জানলো? নৈশি চুপচাপ দাঁড়িয়ে দেখছিল সাব্বিরের অস্থিরতা। ও ফাটা বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখে আরো একটু নিশ্চিত হলো নৈশি। এভাবে মিনমিন করে কি বলছো সাব্বির? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। মানে আপু, এসব তুমি কি বলছো? আমার মতো একটা ছোট বাচ্চা ছেলে। একদম কথা ঘোরাবে না সাব্বির, তুমি মোটেও বাচ্চা নও। তোমার বয়সে অনেকে বাচ্চার বাপ হয়ে যাচ্ছে। জ্যোতি আমার কাছে সব স্বীকার করেছে, এবার তুমিও সেটা করো। সাব্বিরের ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে জ্যোতিকে কতক্ষণ থাপড়ে আসতে। এই জন্যই বলে মেয়ে মানুষের পেটে কথা থাকে না। বারবার করে বারণ করলো মেয়েটাকে সার্জিম ভাই বিয়ে না করা অবধি কাউকে এসব না বলতে, অথচ ঠিক সেই বলে দিল। এবার তো অস্বীকার করার কোনো উপায় রইল না। সাব্বির প্যাঁচার মতো মুখ করে জবাব দিল নৈশির করা প্রথম প্রশ্নের। 2 বছর। কে আগে প্রপোজ করেছিল, তুমি নাকি জ্যোতি? আমি। এতদিন জ্যোতি এই বাসায় এলো না কেন? রাগারাগি হয়েছিল? হ্যাঁ। এখন আবার মিটমাট হয়ে গিয়েছে? সাব্বির এবার মুখে জবাব দিল না, হ্যাঁ সূচক মাথা নাড়ল শুধু। নৈশি বলল, ব্যাপারটা খালামণিকে জানাতে হচ্ছে তাহলে? সাব্বির কাদো মুখে বলল, তুমি কি চাও নৈশি আপু আমি ঘর বাড়ি ছেড়ে নির্বাসনে চলে যাই? একদমই না। কেন? তাহলে আম্মুর কাছে এসব কিছু বলো না প্লিজ। আম্মু জানতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। আগেই নেগেটিভ কেন ভাবছো? খালামণি খুশিও তো হতে পারে। তুমি পাগল হয়েছ? সার্জিম ভাই এখনো বিয়ে করেনি। এর মধ্যে আমার রিলেশনের কথা জানাজানি হলে ঘরে কুরুক্ষেত্র হয়ে যাবে। এমনিতেই মায়ের কাছে তার বড় ছেলে ভদ্র আর আমি বদের হাড্ডি। আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু সার্জিম ভাই এখনো বিয়ে করছে না কেন? তারও কি কোথাও রিলেশন আছে? আরে না, সার্জিম ভাই বিয়ের আগে রিলেশনে যাওয়াটা পছন্দই করে না। তবে সম্ভবত ভাইয়ার পছন্দের কেউ আছে যাকে সে বিয়ে করতে চায়। তাহলে করছে না কেন? সেটা আসলে ভালো করে আমি জানি না। ভাইয়া শেয়ার করেনি কখনো। সব জানা সত্ত্বেও মিথ্যেটাই বলল সাব্বির। ও যাই হোক, জ্যোতির সাথে আবার নতুন করে রাগারাগি করার দরকার নেই, কারণ জ্যোতি আমায় কিছুই বলেনি। সাব্বির আরও একবার আক্কেল গুরুম হলো। মানে?
মানে তোমাদের দুজনের গত কিছুদিনের অ্যাক্টিভিটি দেখে সন্দেহ করেছিলাম যে হয়তো তোমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, তাই আজ আন্দাজে ঢিল মারলাম, আর ঢিলটা ঠিক জায়গাতেই গিয়ে লেগেছে। কি বলো?